ব্যর্থ হতে দেয়া যাবে না সংসদকে। বিরোধী দলের সঙ্গে সব সময় আলোচনায় প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। বিদ্রোহ নয়, আন্দোলন চালিয়ে যাবে জামায়াত। 14টি নতুন উড়োজাহাজ কিনতে বিমান ও বোয়িং এর মধ্যে চুক্তি সই। এভিয়েশন খাতকে সমৃদ্ধ করবে সরকার। নিউ ইয়র্ক সহ বিভিন্ন রুটে সেবা বাড়ানোর পরিকল্পনা। অপর্যাপ্ত মজুরির ফাঁদেই আটকে শ্রমিকের জীবন। গৃহস্থলী থেকে কৃষি, শিল্প সব খাতেই বঞ্চনা। বেশি বৈষম্যের শিকার নারীরা। অসন্তোষে হচ্ছে বারবার আন্দোলন। আর অঞ্চলে পানিতে তলিয়ে যাওয়া ফসল তোলায় তোড়জোড়। বাড়তি টাকা দিয়েও জুটছে না ধান কাটার শ্রমিক। বিপাকে চাষি, লোকসান বাড়ার আশঙ্কা। এবং যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের জানাজা, অশ্রু আর ভালোবাসায় বিদায় জানালেন সহপাঠীরা। মরদেহ দেশে পৌঁছাবে সোমবার। বৃষ্টির লাশ শনাক্তের চেষ্টায় তদন্তকারীরা। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। সরকার এবং বিরোধী দলের লক্ষ্য, উদ্দেশ্য এবং গন্তব্য এক, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে সমৃদ্ধিশালী এবং স্বনির্ভর করতে ঐক্যবদ্ধভাবে সংসদকে এগিয়ে নিতে হবে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা বলেন, সংসদ ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। গণতন্ত্র বাধাগ্রস্ত হলে দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষাসহ সব খাতেই বাধাগ্রস্ত হয় উল্লেখ করে দ্বিমত থাকলেও দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যে কোনো আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানান সরকার প্রধান। সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপরে আলোচনা ও সমাপনী বক্তব্য একই সাথে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তর্ক বিতর্ক, মত দ্বিমতের মধ্য দিয়ে 25টি বৈঠকে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিন রাত 8টায় রাষ্ট্রপতির আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা ও সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের মানুষের কৃষকদের দুঃখ দুর্দশা দূর করতেই কৃষক কার্ড কৃষকদের কাছে ধীরে ধীরে পৌঁছানো হবে এবং দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই এই সরকার কাজ করবে বলে জানান প্রধানমন্ত্রী। কৃষকদের সমস্যা থেকে বের করে আনার জন্যই আমরা আমাদের ম্যানিফেস্টোতে কৃষক কার্ড রেখেছিলাম। মাননীয় স্পিকার, কৃষকের ভাগ্য পরিবর্তনের কাজ আমরা শুরু করেছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই স্নাতক ও ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভালো ফলাফল করলে করা হবে উপবৃত্তির ব্যবস্থা। দেশের অবস্থার যদি পরিবর্তন করতে হয় মাননীয় স্পিকার, জনসংখ্যার অর্ধেক তাদেরকে আমরা যদি অবজ্ঞা করি, পেছনে ফেলে রাখি, তাহলে কোনোভাবেই সেটি সম্ভব নয় মাননীয় স্পিকার। এবং সে কারণেই মাননীয় স্পিকার, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 12 পর্যন্ত আমরা ফ্রি করেছিলাম। এই নারী সমাজ যাতে দেশ গঠনে আরও বেশি ভূমিকা রাখতে পারে, সেজন্যই বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা মেয়েদের স্নাতক বা ডিগ্রি পর্যন্ত আমরা শিক্ষা ব্যবস্থা ফ্রি করব। সরকার প্রধান বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হলে শিক্ষা, অর্থনীতি সব বাধাগ্রস্ত হবে। বিরোধী দল এবং সরকারের লক্ষ্য, উদ্দেশ্য এবং গন্তব্য এক মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী, স্বনির্ভর ও আত্মনির্ভরশীল করতে ঐক্যবদ্ধভাবে সংসদকে এগিয়ে নিতে হবে। আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক, আমাদের গন্তব্য এক। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। গন্তব্য কি? একটি স্বনির্ভর, নিরাপদ, আত্মনির্ভরশীল বাংলাদেশ। এ সকল বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে। আমরা বিরোধী দলের সদস্যদের সাথে বসবো, আলোচনা করব, দেশের স্বার্থে আমরা সমাধান বের করব। বলেন, মানুষ রাজনৈতিক তর্ক চায় না, চাই তাদের সমস্যা সমাধান। তাই পরবর্তী সংসদে জনগণের সমস্যা নিয়ে আরো আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। অন্য দেশের উদাহরণ দেব না, বরং আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। মাননীয় স্পিকার,
আমাদের সামনে গুরুত্বপূর্ণ হলো সংসদে মোট 94টি বিল পাস ও 2টি বিশেষ কমিটি গঠন হয়েছে বলে জানিয়ে প্রথম অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। অধ্যক্ষার 2টি বিল সহ মোট 94টি বিল পাশ হয়েছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপিকে সংস্কার বিরোধী চিহ্নিত করার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জুলাই চেতনাকে রাজনৈতিক ব্যবসা হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এর আগে জামায়াত ইস্যুতে বিএনপির বিরুদ্ধে আওয়ামী বয়ানের অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আর ইতিহাস নিয়ে বেশি চর্চা না করার আহ্বান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের। দিনের কার্যসূচিভুক্ত বেসরকারি সদস্যদের 12 মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনের শেষ দিনেও সরব ছিল সরকারি দল ও বিরোধী দল। প্রশ্ন জবাবে প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। বৃহস্পতিবারের অধিবেশনে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ও বীমা উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল কণ্ঠভোটে পাশ হয়। জয়যুক্ত হয়েছে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আওয়ামী বয়ানে জামায়াতের সমালোচনা করছে বিএনপি। ইতিহাস নিয়ে পড়ে থাকলে নতুন ইতিহাস রচনা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তো ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে আমরা নিজেরা ইতিহাস তৈরি করতে পারবো না। পরিবর্তন বক্তব্যে নয়, পরিবর্তন আনতে হবে মানসিক। লেট আস এগ্রি টু ডিসএগ্রি। আমার অপিনিয়ন আমি দেব, আপনার অপিনিয়ন আপনি দেবেন। আমারটা আপনি শ্রদ্ধা ভরে শুনবেন, আপনারটা আমি শ্রদ্ধা ভরে শুনবো। মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদার কথা বলেছি, জুলাই গণঅভ্যুত্থানে আমরা বৈষম্য বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছি। মাননীয় স্পিকার, কোথায় পার্থক্য, কোথায় আলাদা? কোন ঘটনা বড়, কোন ঘটনা ছোট, এটা অহৈতুক তর্ক। মাননীয় স্পিকার, আমরা কেউ বলি নাই যে জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের থেকে বড়, বা জুলাই গণঅভ্যুত্থান 90-এর থেকে বড় বা 90-এর থেকে ছোট। জুলাই গণঅভ্যুত্থান এক বিশেষ ঘটনা বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধ এক বিশেষ ঘটনা, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন। মাননীয় স্পিকার, এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিরোধী দলের কাছে সদস্য চাওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই নিয়ে ব্যবসা না করারও আহ্বান তার। বিএনপিকে সংস্কার বিরোধী চিহ্নিত করার অপচেষ্টা হচ্ছে উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১ নিয়ে কটাক্ষ মেনে নেওয়া হবে না। একদিকে যেমন ওই 1971 সাল আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অস্তিত্বে, আমাদের মজ্জায়, ঠিক একইভাবে এই 15 বছরের লম্বা ইতিহাস, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস এবং জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান ইতিহাস, এটা আমাদের বুকেই আমরা ধারণ করি। মাননীয় স্পিকার, ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটা দল নিঃশেষ হয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাইয়ের চেতনাকে যেন রাজনৈতিক ব্যবসা হিসেবে বিএনপির ইতিহাস, 7ই নভেম্বরের ইতিহাস, এই দেশের সংবিধান এবং এই রাষ্ট্রকে রক্ষা করার ইতিহাস। একটি দলের নিজেদের ব্যাংক আছে অভিযোগ করে বিকেলের অধিবেশনে সেসব ব্যাংকে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন অর্থমন্ত্রী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জানান, লোডশেডিং কমেছে পাম্পের দীর্ঘ লাইন। আল্লাহর রহমতে পেট্রোলের লাইন আর নাই, বিদ্যুতের লোডশেডিংও কমে গেছে। অনেক দল আছে তাদের নাকি ব্যাংকও আছে, তো বিএনপিতে কোনো ব্যাংক নাই। তো তাদের যদি ব্যাংক থাকে তাহলে তাদের দলের সদস্যদের ঋণ খেলাপি হওয়ার তো সুযোগ নাই। পছন্দের ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন, তাদের পছন্দের ম্যানেজিং ডাইরেক্টর বানিয়েছেন, তাদের পছন্দের লোক নিয়োগ করেছেন, আবার তাদের অপছন্দের লোককে চাকরিচ্যুত করেছেন। ইতিহাস নিয়ে বিতর্ক না করে সুশাসনের জন্য কাজ করতে ঐক্যের কথা জানান সংসদ সদস্যরা। সবাই এসেছি জবাবদিহি হয়। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। জবাবদিহি করবে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন 1 জুন শুরু হতে পারে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বৈঠক শেষে কথা জানান তিনি। এ সভায় সংবিধান সংস্কার পরিষদ গঠিত না হওয়া প্রথম অধিবেশনের ব্যর্থতা বলে মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। বলেন, 133 অধ্যাদেশের প্রতিটি বিষয়ে যথাযথ আলোচনা না হওয়াও ব্যর্থতা। জানান, সংসদকে কার্যকর করতে ভূমিকা রাখতে চায় বিরোধী দল। তার প্রথম অধিবেশনের শেষ দিনের বৈঠক অনুষ্ঠিত হলো। প্রায় 133টা অধ্যাদেশের বিষয়ে এই প্রথম অধিবেশনেই আমাদেরকে সুরাহা করতে হয়েছিল। বিভাগের স্বাধীনতার সাথে সম্পর্কিত যে অধ্যাদেশগুলো, সেগুলোকে ল্যাপস করে দেওয়া এবং সেগুলোর কার্যকারিতা নাই করে দেওয়া, এই বিষয়টা আসলে এই প্রথম সেশনের একটা ব্যর্থতা হিসেবে আমরা দেখি। আইন অনুযায়ী এই অধিবেশনের পরে যে বসার কথা, সেটা হলো আমাদের সাধারণত
20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে সংসদ ডাকা হয় মে মাসের, কিন্তু এই ক্ষেত্রে সম্ভব হবে না বিকজ বকরা ঈদের কারণে। সেই জন্য আমরা 1 তারিখেই পার্লামেন্ট ডাকবে আমি ধারণা করি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 7টি বিভাগীয় সমাবেশ করবে 11 দলীয় জোট। সংবিধান সংস্কার কমিটিতে জামায়াত থাকবে না বলেও জানান জোটের লিয়াজে কমিটির মুখপাত্র জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জনগণের এই মতকে উপেক্ষা করেছে, তারা শপথ নেই সংবিধান সংস্কার সদস্য হিসেবে, এবং পরিষদ না ডেকে পার্লামেন্টে চলচাতুরি করে বিশেষ করে ক্ষমতার জোর সংবিধান সংশোধনের প্রস্তাব আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে। এটার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, দেশবাসীকে সজাগ করছি। আপনাদের রায় নিয়ে যে সিনেমিনি খেলা হচ্ছে, এটার বিরুদ্ধে আরও জনমত শক্তিশালী করতে হবে। শরিয়া আইন বাস্তবায়ন সহ ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে জামায়াতে ইসলামের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বলেন, দলটি কোন আইন মেনে রাজনীতি করবেন তা পরিষ্কার করা উচিত। বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য বাবু সুনীল গুপ্তের স্মরণ সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী। বলেন, সংসদ ও বাইরে শরিয়া আইন নিয়ে ভিন্ন বক্তব্য দেয় জামায়াত। এ বিষয়ে তাদের অবস্থানের সুরাহা তাদেরই করতে হবে। জহিরুদ্দিন স্বপন বলেন, যারা সমাজে বৈচিত্র্য মেনে নিতে নারাজ তারাই সমাজে বিশৃঙ্খলা করতে চায়। বর্ণ, লিঙ্গ, ভাষা সব ধরনের জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে যখন খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল, সেখানে স্পষ্টভাবেই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, আজকের বিরোধী দলীয় নেতা, তিনি বলেছেন যে তারা শরিয়া আইন রাখবেন না, দেশের প্রচলিত সংবিধান আইন অনুযায়ী তারা ক্ষমতায় গেলে দেশ পরিচালনা করবেন। আমি কোনো মন্তব্য করতে চাই না, আমি শুধু জানতে চাই তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইনকে মেনে শাসন ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন, নাকি তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিজ্ঞা নিয়ে রাজনৈতিক, সাংবিধানিক এবং সংসদীয় তৎপরতা চালাচ্ছেন। কাল সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে নগর জুড়ে উৎসবের আমেজ। নগরীর উন্নয়নে নতুন ঘোষণার আশা দলীয় নেতাকর্মী ও নগরবাসীর। সফর নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামীকাল সকাল 10টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত, সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন, বাসিয়া নদীর পুনঃখননের উদ্বোধনের কথা রয়েছে তারেক রহমানের। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগর জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। নির্মাণ করা হচ্ছে তোরণ, টাঙ্গানো হচ্ছে ব্যানার, ফেস্টুন। দলীয় প্রধানের আগমনের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারা বলছেন, এ সফরে সিলেটের উন্নয়নে নতুন দিগন্ত খুলবে। অনেক বেশি উজ্জীবিত এই কারণে যে আমরা সিলেটের মানুষ গত 1.5 দশক উন্নয়ন বঞ্চিত ছিল। বুক বেঁধে আছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ। আমরা সবাই বিশ্বাস করি উনি আসলে সিলেটের জন্য অন্তত একটা সুবাতাস বইবে। এবারের কর্মসূচিতে কোনো জনসভায় বক্তৃতা দেবেন না প্রধানমন্ত্রী। অংশ নেবেন একাধিক সভায়। এছাড়া জেলা স্টেডিয়ামে উদ্বোধন করবেন নতুন করে স্পোর্টসের। এখন পর্যন্ত সবকিছু সুন্দরভাবে এগোচ্ছে এবং প্রস্তুত সিলেটবাসী। সিলেটকে জলাবদ্ধতা থেকে নিরসন করা, সুরমা নদীকে যাতে পানি প্রবাহ আমরা সচল রাখতে পারি, এগুলো সবগুলো নিয়ে কম্প্রিহেন্সিভ আমরা একটি প্রকল্প নিয়েছি। এই প্রকল্পটির উনি ভিত্তিপ্রস্তর দিবেন। এদিকে সফর নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তার মূল দায়িত্ব পালন করবে স্পেশাল সিকিউরিটি ফোর্স। সহযোগী হিসেবে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট, পুলিশ এবং অন্যান্য আরও সহযোগী সংগঠনগুলো থাকবে। শনিবার সন্ধ্যা 7টার ফ্লাইটে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী 9 মে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। এদিকে রাষ্ট্রপতির বিদেশ সফরের বিষয়ে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে। সফরে তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা, সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ দিদারুল আলম, ব্যক্তিগত চিকিৎসক কর্নেল AKM ফজলুল হক রাষ্ট্রপতির সঙ্গে লন্ডন যাচ্ছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার হৃদরোগের চিকিৎসার ফলো আপের জন্য যুক্তরাজ্যে যেতে চান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান। সে অনুযায়ী সব প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করেছে মন্ত্রণালয়। আগামী 17 মে যুক্তরাজ্য থেকে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। বোয়িংয়ের 14টি উড়োজাহাজ কিনতে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে ব্যয় হবে প্রায় 37,000 কোটি টাকা। অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেন, এসব উড়োজাহাজ নতুন রুট চালু করবে এবং পর্যটক, যাত্রী ও কার্গো সেবায় বিশেষ ভূমিকা রাখবে। আর প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান উপদেষ্টা বলেন, এই চুক্তি দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে। এভিয়েশন বাণিজ্য সম্প্রসারণ, বিশ্বজুড়ে যোগাযোগ রুট বৃদ্ধির জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এবার যোগ হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি বোয়িংয়ের 14টি এয়ারক্রাফট। সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বৃহস্পতিবার মার্কিন প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সম্পূর্ণ করল বাংলাদেশ। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চুক্তি স্বাক্ষর সম্পূর্ণ হয়। এতে বাংলাদেশ বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির কমার্শিয়াল অ্যান্ড সেলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট পল রিগি। অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের চেয়ারম্যান রুমি এ হোসাইন বলেন, বাংলাদেশ বিমানের আধুনিকায়ন, উন্নত প্রযুক্তিতে যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে সংস্থাটি। The new additions will increase seat capacity to over 5,000 per day and modernize the fleet with better operational efficiency. স্বাগত বক্তব্যে বোয়িংয়ের পল রিগি বলেন, বাংলাদেশ বিমানকে একটি স্বাধীন এয়ারলাইন্স হিসেবে এই রূপান্তরের মধ্য দিয়ে যেতে দেখে আমরা গর্বিত। We remain committed to providing safe, reliable, scalable and future-ready solutions that empower Biman Bangladesh Airlines to achieve operational excellence and meet the growing demand for air travel across the region. অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করবে। বর্তমান সরকার দেশের সব খাতকেই সমৃদ্ধ করে গড়ে তোলার চেষ্টা করছে জানিয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন, বোয়িংয়ের সাথে এই যাত্রা নিউ ইয়র্ক সহ নতুন রুটে যোগাযোগ ও সুযোগ সুবিধা বৃদ্ধি করবে। বিশেষজ্ঞরা বলছেন, বিমানকে সচল রাখতে হলে নতুন এয়ারক্রাফটের বিকল্প নেই। এয়ারলাইনকে সচল করতে গেলে স্বাভাবিকভাবে এয়ারক্রাফট লাগবে এবং এয়ারক্রাফট ছাড়া কিন্তু আমি রুট নেটওয়ার্কও বাড়াতে পারবো না। আমাদের যদি সক্ষমতা বাড়াতে হয় বিভিন্ন ইন্টারন্যাশনাল রুটে, ডোমেস্টিক রুটে, সেক্ষেত্রে এয়ারক্রাফট অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন সহ অন্যান্য অতিথিরা। চুক্তি অনুযায়ী 2031 সাল থেকে 2035 সালের মধ্যে বাংলাদেশ বিমানকে 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার ও 4টি বোয়িং 737-8 ম্যাক্স জেট মডেলের উড়োজাহাজ সরবরাহ করবে বোয়িং। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। কক্সবাজারে কালবৈশাখী ভারী বর্ষণে বিপর্যস্ত লবণের মাঠ, ক্ষতিগ্রস্ত হাজার হাজার একর। 2 দিনের বৈরী আবহাওয়ায় অন্তত 1 লাখ মেট্রিক টন উৎপাদন ব্যাহত। মহান মে দিবসে নয়াপল্টনে শ্রমিক মহাসমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, ইশতেহার অনুযায়ী শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করবে সরকার। উৎপাদক ও ভোক্তার মধ্যে দূরত্ব কমানো এবং মজুরি বাড়ানো সরকারের অন্যতম পরিকল্পনা। জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর 2:30টায় নয়াপল্টনে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত করবে। সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সরকার ক্ষমতায় আসার পরে জাতীয় সংসদে এর আগে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, শ্রম আইনের সংস্কার, সেটা তারা অনুমোদন করেছেন। এটা আইনে পরিণত হয়েছে। এটা যথেষ্ট নয়, আরও কিছু সংশোধন, আরও কিছু পরিবর্তন প্রয়োজন বলে আমরা মনে করি।
আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় দিবসটি বিশ্বজুড়ে পালিত হয়। দেশে এখনও অপর্যাপ্ত মজুরি, বঞ্চনা, বৈষম্য নিয়ে সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে শ্রমিকদের। অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান বেশি হলেও বেশি বঞ্চনার শিকার তারাই। সেই সঙ্গে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি, কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন। আগের চেয়ে অগ্রগতি হলেও এখনও প্রতিষ্ঠিত হয়নি শ্রমিকের ন্যায্য অধিকার। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে অধিকার আদায়ের আন্দোলনে নামলে শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ। সেই ঘটনার স্মরণে বিশ্বের প্রায় 80টিরও বেশি দেশে বিশ্ব শ্রমিক দিবস হিসেবে পালিত হচ্ছে 1 মে। মহান মে দিবস শুধু শ্রমিকদের বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তোলার দিন নয়, কখনো কখনো ঐক্যবদ্ধ লড়াইয়ে পাহাড় সমান সংকটও পাড়ি দেওয়ার প্রেরণারও নাম। স্বজন হারানোর শোক ভুলে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ সরিয়ে বিশ্বের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার নজির করেছে বাংলাদেশের পোশাক খাত। শ্রমিক নেতারা বলছেন, কারখানায় নিরাপত্তা বাড়লেও ন্যূনতম মজুরি নিশ্চিতে এখনও হয়নি স্থায়ী কোনো কমিশন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শাহজাহান খানের ছবিতে আদনান তুর্যর প্রতিবেদন। রানা প্লাজার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে শুরু হয়েছিল পরিবর্তনের লড়াই। 10 বছরের প্রায় 3780টি কারখানা পরিদর্শন শেষে বিশ্বের অর্ধেক শীর্ষ 100টি গ্রিন ফ্যাক্টরির মালিক এখন বাংলাদেশ। তবে বাস্তবতা বলছে, এখনও শ্রমিকরা তাদের চাহিদা অনুযায়ী ন্যূনতম মজুরি পাচ্ছেন না। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে নিয়মিত রাজপথে আন্দোলন করতে হয় তাদের। শ্রমিক নেতাদের অভিযোগ, অল্প পুঁজি ও সস্তা শ্রমের উপর নির্ভর করে গড়ে ওঠা মালিকপক্ষ শ্রমিকের অধিকার ও জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে। খুব অল্প পুঁজি বিনিয়োগ করে সস্তা শ্রম আর লুটপাট, এই দুইটার উপর ভিত্তি করে এমনকি শ্রমিকের লাশের উপর দাঁড়িয়ে এক নব্য ধনিক গোষ্ঠী গড়ে উঠেছে। মালিকরা কোনো আইন কানুন মানছেন না, মাসের পর মাস বেতন বাকি রাখতেছেন, কারখানা বন্ধ করে দিচ্ছেন, শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নাই। আজ পর্যন্ত বাংলাদেশে একটা স্থায়ী মজুরি কমিশন গঠন করা হয় নাই। সাবেক শ্রমিক অধিকার সংস্কার কমিশনের সদস্যরা জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়তে শুধু নিরাপদ ভবন নয়, প্রয়োজন শ্রমিকের সামাজিক সুরক্ষা। একই সাথে জোর দিতে হবে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতেও। আমাদের এখন প্রয়োজন সর্বোপরি যে আমাদের দক্ষতা উন্নয়ন এবং ওয়েস্টেজ কমানো ছাড়া আসলে শ্রমিকের মূল্য বৃদ্ধি করার খুব বেশি সুযোগ আন্তর্জাতিক বাজারে যারা ব্যবসা করি তাদের নাই। শ্রম কাঠামোতে শ্রমিকদের যে দুর্ভোগগুলো, সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য আসলে সরকারের বিশেষ তদারকি আমরা যেমন আশা করি যে এটা তো বাংলাদেশে মালিক, শ্রমিক, সরকার তিন পক্ষই যাতে আসলে আরও বেশি সচেতনভাবে শ্রমিকের বা শ্রম খাতের বিকাশের জন্য কাজ করে। নতুন সরকারের কাছে শ্রমিকদের প্রত্যাশা, বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ হোক মজুরি, পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশের নিশ্চয়তাও চান তারা। জিনিসপাতির যে দাম, এই বেতনে একটা সংসার চালানো যায় না। আমাদের এটাই সরকারের প্রতি আসার জন্য আমাদের বেতনটা যেন বৃদ্ধি করা হয়। যদি নতুন করে ট্রেনিং দেওয়া হয় তো দেশে এবং দেশের বাইরে দোনো দিকেই আর্থিকভাবে লাভ হয় এবং প্লাস বাংলাদেশের মানুষের জন্য একটু উন্নত হয়। আমাদের মালিকের পক্ষটাও দেখতে হবে, আবার মালিক আমাদেরটাও দেখতে হবে। প্রতিটি রাজনৈতিক আন্দোলনে ছাত্র শ্রমিক জনতা একসাথে রাজপথে আন্দোলন করলেও বরাবরই উপেক্ষিত থেকে যায় শ্রমিকের অধিকারগুলো। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে তাই সকলের প্রত্যাশা, সংস্কারের সুপারিশগুলো যেন বাস্তবে রূপ নেয়। সস্তা শ্রমিকের তকমা ঝেড়ে ফেলে বাংলাদেশ যেন হয়ে ওঠে দক্ষ শ্রমিক এবং বিনিয়োগযোগ্য পরিবেশের রোল মডেল হিসেবে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। গৃহস্থালী থেকে কৃষি, শিল্প কিংবা সেবামূলক খাত, সব জায়গাতেই পুরুষের সঙ্গে সমান তালে নারীর পদচারণা। শ্রমশক্তিতেও বাড়ছে নারীর অংশগ্রহণ, কিন্তু এখনও ভাঙেনি মজুরি বৈষম্যের দেয়াল। ব্রহ্মপুত্র পাড়ের কৃষি শ্রমিক থেকে শুরু করে পোশাক খাত কিংবা আইন পেশা, সবখানেই একই কাজে পুরুষের চেয়ে কম মজুরি পাচ্ছেন নারীরা। দেশের মোট শ্রমশক্তির 44% যখন নারী, তারপরও কেন এই বঞ্চনা? অধরাই থেকে যায় সেই প্রশ্নের উত্তর। গাইবান্ধা থেকে সোহেল রানার ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু।
ছবির মতোই ক্ষণে ক্ষণে বদলে যায় ছবি খাতুনের ছবিটা। সন্তানের কাছে তিনি মমতাময়ী মা, স্বামীর কাছে নির্ভরতার জীবনসঙ্গিনী। অথচ দিন শেষে তার এই হাড়ভাঙ্গা খাটুনির কোনো আর্থিক স্বীকৃতি নেই, শুধু গৃহিণী পরিচয়েই ঢাকা পড়ে যায় তার শ্রম। কিন্তু জীবনযুদ্ধ যখন ঘরের চার দেয়াল ছাড়িয়ে ফসলের মাঠে গড়ায়, তখন ছবি খাতুনদের পরিচয় হয় নারী শ্রমিক। সুমাইয়া কিংবা জ্যোৎস্নারা যখন রোদে পুড়ে ফসলে ঘাম ঝরান, তখন তাদের কপালে জোটে নিদারুণ বৈষম্য। পরিসংখ্যান বলছে একই মাঠে সমান পরিশ্রমেও পুরুষ সহকর্মীর চেয়ে গড়ে 30% কম মজুরি পান নারী কৃষি শ্রমিকরা। আমাদের মূল্য হয়েছে 300 টাকা, আর পুরুষদের মূল্য হয়েছে 500 টাকা। একটা নারী যে সারাদিন যে একটা পরিবারে যে শ্রম করে, যে গার্জিয়ান উনি বলে কি তুমি সারাদিন কি করো। হোটেলে যে নারীরা কাজ করে প্রত্যেকটা নারীরাই এরকম বেতন কম পায়, পুরুষেরা একটু বেশি পায়। গৃহকর্মী বা হোটেল শ্রমিক যে নারীদের পরিচয়, গৃহকর্তা আর হোটেল মালিকের পছন্দ অপছন্দের কাছে টিকে থাকে তাদের কাজ, যেখানে নেই নিয়োগপত্র কিংবা কোনো বেতন কাঠামো। পরিসংখ্যান বলছে দেশে গৃহকর্মীর সংখ্যা প্রায় 20 লাখ, যাদের কাজের সময় অনির্ধারিত, নেই ছুটির ব্যবস্থাও। বেশিরভাগ গৃহকর্মীর মাসিক গড় আয় 7,000 টাকার নিচে, যা জাতীয় ন্যূনতম মজুরির অর্ধেকও নয়। শহরের বিপণী বিতানগুলোতে নারী আর পুরুষের কাজ কাচের আয়নায় স্পষ্ট ধরা দেয়, কিন্তু মজুরির বেলায় বৈষম্যের দেয়াল পুরুষের তুলনায় পিছিয়ে রেখেছে নারীকে। বঞ্চনার এই অদৃশ্য দেয়াল কেবল মাঠে বা কারখানায় নয়, বিস্তৃত আইন পেশা থেকে সাংস্কৃতিক অঙ্গন পর্যন্ত। অসংখ্য নাটক করেছি গাইবান্ধায়, সেই নাটকেই যদি আমি পারিশ্রমিকটা ভালোভাবে পাইতাম। অনেক সংগঠন এখন প্রতিষ্ঠিত, আমরা কিন্তু প্রতিষ্ঠিত হতে পারি নাই। পুরুষ আইনজীবীকে নিলে একটু বেশি টাকা দিতে হবে, একজন নারী আইনজীবীকে নিলে হয়তো ওখানে একটু কম দেওয়া যায়, কম দিবে, চেষ্টা করে কম দেওয়ার। 2023 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর প্রকাশিত তথ্য বলছে রপ্তানি আয়ের 80% আসে পোশাক শিল্প থেকে, যেখানে কাজ করেন প্রায় 40 লাখ নারী। কিন্তু একই কাজে পুরুষের তুলনায় গড়ে 21% কম মজুরি পান নারীরা। যখন তাদেরকে কম টাকা দিচ্ছে, তখন কিন্তু এটা কোনোভাবে প্রতিরোধ করার মতো আইনি ব্যবস্থা নাই। অবশ্যই সেই বৈষম্য দূরীকরণে রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন প্রয়োজন। 2024 সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশের মোট শ্রমশক্তির প্রায় 44.2% নারী। 2017 সালে এই হার ছিল মাত্র 36%। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। খেলার বয়সে কাঁধে শ্রমের বোঝা, কেউ জেলে, কেউ দিনমজুর। দারিদ্র্যের চাপে উপকূলের হাজারো শিশু হারাচ্ছে শৈশব। স্কুলে থাকার বয়সেই জীবিকার লড়াই। গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে দারিদ্র্য, আর সেই চাপে শিশুরা ঝুঁকছে শ্রমবাজারে। শিকদার জাবির হোসেনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেনা। 12 বছর বয়সী জাহাঙ্গীর নদী ভাঙনে বাড়িঘর হারিয়ে বহু বছর আগে আগুনমুখা নদীর তীরে নৌকায় আশ্রয় নেয় তার পরিবার। শিশুটি এখন পাকাপোক্ত মাঝি। মাত্র 8 বছর বয়সেই শুরু হয় তার পূর্ণাঙ্গ শ্রমজীবন। অন্যের নৌকায় কখনো মাছ ধরা, আবার কখনো জাল সেলাইয়ের কাজ করে যোগান দেয় দরিদ্র পরিবারের খরচ। পড়াশোনার স্বপ্ন ছিল, কিন্তু অভাব সেই স্বপ্নকে ছুঁতে দেয়নি। নদীতে জাল ভাই এই করি, এই যে সকালে যাই, বিকালে আসি, ঘর বাড়ি নাই, কেমনে পড়াশোনা করব। উপকূলের এমন হাজারো শিশু বাধ্য হয়ে বেছে নিয়েছে শ্রমিকের পেশা। নদী বা সমুদ্রে মাছ ধরা, শুটকি পল্লী, বরফকল কিংবা মাছের আড়তে শ্রম বিক্রি করে সামান্য জীবিকা মেলে তাদের। উপকূলের এই শিশুদের এখন মেতে থাকার কথা ছিল দুরন্তপনায়, হাতে থাকার কথা ছিল বই খাতা, কিন্তু ভাগ্যের করুণ পরিণতি কেড়ে নিয়েছে তাদের শৈশব, দিয়েছে শ্রমের কঠিন জীবন। দারিদ্রতা আর দুর্বল নজরদারির ফাঁদে উপকূলে এখন এই শিশু শ্রম পরিণত হয়েছে নিত্যদিনের বাস্তবতায়। নদীতে যে জাল ভাই কাম কই পড়াশোনা করুন তুমি মন চাইলে এখন করুন কি, আমাকে তো আমাদের খাইতে খাওয়া লাগবে, বুঝলেন না। লেখাপড়া করতে অনেক মন চায়, অপরের জন্য লেখাপড়া করতে পারিনি। কাকড়া দেরি করে রাখি, ছাগল বেড়া রাখি, টান দিকে পড়ালেখা করতেছি না, এখন মানুষ লেগান জাল বেড়া লাগে। গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে ঘন ঘন ঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনে প্রতি বছর সর্বশান্ত হচ্ছে হাজারো পরিবার।
এতে করে বাড়ছে দারিদ্রতা, আর সেই চাপে পরিবারগুলো নিজেরাই শিশুদের হাতে তুলে দিচ্ছেন শ্রমের জোয়াল। এই মানুষগুলো কিন্তু আর্থিকভাবে অসচ্ছল। এটা হওয়ার কারণে এবং স্কুল কলেজগুলো যথেষ্ট দূরে এবং যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে সে কিন্তু যেতে পারছে না। যখন ডেভেলপিং এজটা যখন সে বাড়বে, ওই সময়টা যে বাড়ার জন্য যে পুষ্টি দরকার সেটা সে পাচ্ছে না। লং টাইমে জাতির জন্য একটা বিরাট সমস্যা তৈরি হবে। সুতরাং এদেরকে আলাদা কর্মসংস্থানের জন্য এদেরকে না নিয়ে এদেরকে শিক্ষার খাতে নিয়ে আসতে হবে। 2025 সালে প্রকাশিত ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী ঝুঁকিপূর্ণ শিশু শ্রম কমলেও সামগ্রিকভাবে এর হার বেড়েছে। বর্তমানে 5 থেকে 17 বছর বয়সী শিশুদের মধ্যে শ্রমে যুক্ত থাকার হার দাঁড়িয়েছে 8.9%। আরেকটি প্রতিবেদনে জলবায়ুর ভয়াবহ প্রভাবের চিত্র উঠে এসেছে। ইউনিসেফ বলছে দেশে প্রায় 1,90,00,000 শিশুর জীবন ও ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে। এর মধ্যে উপকূলীয় অঞ্চলের প্রায় 45 লাখ শিশু নিয়মিত শক্তিশালী ঘূর্ণিঝড় দ্বারা আক্রান্ত হয়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওর অঞ্চল ও বিভিন্ন বিলের বোরো ধান। বৃষ্টি থামার পর পাকা ও আধা পাকা ধান কাটতে ব্যস্ত কৃষক। তবে জলাবদ্ধতার কারণে বাড়তি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। এতে বড় লোকসানের আশঙ্কা চাষিদের। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও রুবেল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ হাওরে পানিতে ডুবে আছে ফসল, সেখান থেকে পাকা ও আধা পাকা ধান কাটতে ব্যস্ত কৃষক। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধ কিশোরগঞ্জের হাওড়াঞ্চল। বৃষ্টির পর রোদের দেখা মেলায় বোরো ধান কাটার পর শুকানো শুরু করেছেন কৃষক। তবে জলাবদ্ধতার কারণে বাড়তি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। আগাম বন্যার আশঙ্কায় পানির নিচ থেকে আধা পাকা ধান কাটারও চেষ্টা করছেন তারা। 16 আনা আমাদের 14 আনা ডুবে গেছে গা, আর 2 আনা আছে এটা নিজেরা কাটতেছি। কেতকিরি কাটতাম পারতেছি না, এই পানি আমরা অনেক ক্ষেত তলায় গেছে। আমরা কৃষকরা অনেক কষ্ট করি, কিন্তু কৃষকরা কোনো দাম নাই। কৃষি বিভাগ বলছে 80 ভাগ পাকলেই ধান কাটার জন্য কৃষককে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বৃষ্টির শেষ হলে এবং ক্ষতিগ্রস্ত জমি এবং কৃষকের তালিকা সম্পন্ন করার সাথে সাথে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এগুলো প্রেরণ করব। শুধু হাওর নয়, জেলার বিলগুলোরও একই অবস্থা। সদর উপজেলার ভাস্করখিলা বিলের খালের বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন। এতে 4টি ইউনিয়নের অন্তত 800 হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। পাকার আগ মুহূর্তে ফসল হারিয়ে নিঃস্ব অনেক কৃষক। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হইলে সব ধান তলিয়ে যায়। আমাদের বিরাট ক্ষতিগ্রস্ত এই যে দেন কাঁচা ধান। তো যাই কিছু নেওয়ান যায়, মানুষ আইয়ে না জুনের ডরে, পানির ডরে। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। খুব দ্রুতই আমাদের এই খালের বরাদ্দ আসলে আমরা পুরোপুরি একবারে গভীর করে খনন করে, যেটা হচ্ছে কি আমরা বড় প্রকল্পের মাধ্যমে আমরা এই কাজটা শেষ করতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে ভাস্করখিলা বিলের বড় বিল, মাইজ বিল ও উত্তরের বিলে জলাবদ্ধতায় অন্তত 3000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। কালবৈশাখী ও ভারী বর্ষণে লন্ডভন্ড কক্সবাজার উপকূলের বিস্তীর্ণ লবণ মাঠ। সংশ্লিষ্টদের অভিযোগ, 2 দিনের বৈরী আবহাওয়ায় অন্তত 1 লাখ মেট্রিক টন উৎপাদন ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার একর মাঠ। বেসিক বলছে মৌসুম জুড়ে 12 দিনের বৃষ্টিতে ক্ষতি দাঁড়িয়েছে প্রায় 3 লাখ মেট্রিক টন উৎপাদন। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। তীব্র দাবদাহে কক্সবাজার উপকূলে লবণ মাঠে বইছিল উৎপাদনের সুবাতাস। দৈনিক 12,000 মেট্রিক টন থেকে উৎপাদন বেড়ে রেকর্ড 32,000 মেট্রিক টনে পৌঁছায়। তবে সেই ধারা থামিয়ে দেয় ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ। 2 দিন কালবৈশাখীর ঝড় ও ভারী বর্ষণে শত শত একর লবণ মাঠ লন্ডভন্ড হয়ে গেছে। লবণ গলে যাওয়ার পাশাপাশি নষ্ট হয়েছে উৎপাদনের জন্য প্রস্তুত করা বেড বা কাই। বর্তমানে উপকূলের প্রায় 68,000 একর জমিতে লবণ উৎপাদন বন্ধ। 2 দিনের বিরতির পর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে মাঠে ফিরতে শুরু করেছেন চাষিরা। কেউ পানি সেচ দিচ্ছেন, কেউ ঠিক করছেন ট্রিপল। বৃষ্টি হওয়ার পরে আমাদের লবণ বেশি হয়েছে। বৃষ্টি হারণে মানে 4-5 সমান লবণ নষ্ট হয়ে গেছে। সেই জন্য আমরা এখন শুকার জন্য
মাঠে আসছি। লবণ শিল্প উন্নয়ন কার্যালয় বলছে টানা 2 থেকে 3 সপ্তাহ আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। বৃষ্টির সময়টা পার হলে সেক্ষেত্রে হয়তো বা আবার একটা তাপদাহ আসার সম্ভাবনা আছে। এখন এই তাপদাহটা যদি দেখা যায় আমাদের 2 সপ্তাহ বা 3 সপ্তাহ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রায় আমাদের লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। চলতি মৌসুমে 27,15,000 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে গত 5.5 মাসে উৎপাদন হয়েছে 17,59,000 মেট্রিক টন। এছাড়া গত মৌসুমে 4 লাখ মেট্রিক টন লবণ মজুত রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সংকটের অজুহাতে দাম বাড়ানোর পরও পুরনো দরের বোতলজাত সয়াবিন তেলে 6 লাভ বাজার। এ নিয়ে ক্ষোভ জানান ক্রেতারা। ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, সরকারকে জিম্মি করে অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। সাধারণত কোনো পণ্যের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে তার প্রভাব পৌঁছে যায় বাজারে, ব্যয় বাড়ে ভোক্তার। কিন্তু এবার ভোজ্য তেলের বাজারে ঘটছে ভিন্ন ঘটনা। গেল ঈদের পর থেকে সরবরাহ সংকট আর ব্যবসায়ীদের দাবির মুখে অবশেষে বুধবার বিকেলে লিটারে 4 টাকা করে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা জানান, আগের দামেই বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে। পুরান তেল স্টকের শেষ হয়ে গেলে তারপর নতুন তেল আসবে। বাড়তি দামের তেল বাজারে আসবে কবে, এমন প্রশ্নে খুচরা বিক্রেতা ও ডিলারদের উত্তর, সরবরাহ পর্যায়ে আগের দামের তেল পর্যাপ্ত, তা দিয়েই চলবে আরো অন্তত 2 দিন। এখন যেহেতু তেলের নতুন দাম নির্ধারণ করছে, এখন আর ওই সংকটটা নাই, এখন ডিলার যা চায় তাই দেয়। দাম বাড়ানোর পরও নির্ধারিত মূল্যের বেশিতে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন। ক্ষুব্ধ নাভিশ্বাস ওঠা ভোক্তারা। সয়াবিন তেল বাদ দিয়ে আমাদেরকে ফার্ম অয়েল ইউজ করতে হইতেছে, যেটা আমাদের স্বাস্থ্য ঝুঁকিও হয়। ভোক্তা অধিকার নিয়ে কাজ করার সংগঠন ক্যাব বলছে, গ্রাহক ও সরকারকে জিম্মি করে অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে কিন্তু সাপ্লাই বন্ধ ছিল, সংকট ছিল, এই সংকটটাকে পুঁজি করে তারা হঠাৎ করে দামটা বাড়িয়ে দিল। এর আগে গেল বছর ডিসেম্বরে সরকারের তোয়াক্কা না করেই দাম বাড়িয়ে বাজারে ভোজ্য তেল সরবরাহ করে আমদানি, পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলো। বাণিজ্য মন্ত্রণালয়ের কঠোর হস্তক্ষেপে সে দফায় ভোক্তারা রক্ষা পেলেও 3 দিন পর 7 ডিসেম্বর দাম বাড়াতে বাধ্য হয়েছিল অন্তর্বর্তী সরকার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বপ্ন পুঁজি করে প্রায় 8,000 কোটি টাকা হাতিয়ে নেয় সিন্ডিকেটের বিরুদ্ধে এবার হার্টলাইনে দুদক। 100 রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলার পর এবার মালিকদের অবৈধ সম্পদ খোঁজে জারি করছে সম্পদ বিবরণীর নোটিশ। এদিকে বর্তমান সরকার নতুন করে মালয়েশিয়া শ্রমবাজার চালুর উদ্যোগ নিলেও বিশেষজ্ঞরা শঙ্কিত আবারও সেই পুরনো সিন্ডিকেটের কালো ছায়া নিয়ে। তসলিম তৌহিদের প্রতিবেদন। বাংলাদেশি কর্মীদের কাছে মালয়েশিয়া যেন এক চিরচেনা নির্ভরযোগ্য গন্তব্য, কিন্তু সে আস্থাকে পুঁজি করে সিন্ডিকেট বাণিজ্যে মেতে ওঠে বিরাট অসাধু চক্র। এর সঙ্গে জড়িত 100 রিক্রুটিং এজেন্সি, যারা সাধারণ শ্রমিকদের সর্বশান্ত করেছে নির্মমভাবে। দুদক বলছে, কর্মী নেয়ার ক্ষেত্রে মালয়েশিয়া অন্য কোনো দেশে এজেন্সির বাধ্যবাধকতা না রাখলেও বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি তারা বিশেষভাবে নিয়ন্ত্রণ করেছে। তথ্য বলছে, একটি চক্রের পরিকল্পনায় বাংলাদেশে এই নিয়ম চালু হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে। ফলে ৭৯,০০০ টাকা সরকারি খরচ নির্ধারিত থাকলেও মালয়েশিয়াগামী কর্মীদের গুনতে হয়েছে 4.5 থেকে 5 লাখ টাকা। তারা বলছেন, 2021 থেকে 2024 সাল পর্যন্ত 4 বছরে এই চক্র সাধারণ শ্রমিকদের পকেট থেকে অতিরিক্ত হাতিয়ে নিয়েছে প্রায় 8,000 কোটি টাকা। এই সিন্ডিকেটের হোতা রুহুল আমিন স্বপন, বাইরার সাবেক সভাপতি বেনজির আহমেদ, সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী সহ প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা থাকা 100টি এজেন্সির 232 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এবার এই 232 জনের সম্পদের খোঁজে নোটিশ জারি করল সংস্থাটি। আমাদের তদন্তকারী কর্মকর্তারা তাদের তদন্ত কার্য চালিয়ে যাচ্ছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির সম্পদ বিবরণী দাখিলের প্রয়োজন, সেই অনুযায়ী তারা তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছেন। এদিকে দীর্ঘ বিরতির পর চলতি বছরই আবারও মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। দেশটির সঙ্গে হয়েছে বৈঠকও। স্বচ্ছ প্রক্রিয়ার কথা বললেও সংশয়মুক্ত হতে পারছেন না বিশেষজ্ঞরা। পুরোপুরি কিন্তু আমরা সিন্ডিকেট মুক্ত আমরা দেখছি না, কিন্তু আসলে কিন্তু সিন্ডিকেট মুক্ত হতে হবে, না হলে আপনার রিক্রুটমেন্ট স্বচ্ছ হবে না। এটার সাথে জড়িত ছিল তাদের কিন্তু আমি অবশ্যই মনে করি তাদের শাস্তির আওতায়
আনা উচিত। অন্যদিকে রিক্রুটিং এজেন্সি সংশ্লিষ্টদের দাবি, হাতে গোনা কিছু এজেন্সির কারণেই বারবার বাংলাদেশের শ্রমিকদের জন্য বন্ধ হয়েছে মালয়েশিয়ার দুয়ার। অন্য কোনো দেশের সিন্ডিকেট নাই, শুধু তারা চায় বাংলাদেশটা সিন্ডিকেট হোক। তাইলে তারা তাদের ব্যক্তির স্বার্থের জন্য, তাদের গোষ্ঠীর স্বার্থের জন্য তারা কিন্তু বাংলাদেশটাকে সিন্ডিকেট করতে চায়। আর এই সিন্ডিকেট করতে চাওয়ার কারণেই বাংলাদেশের শ্রমবাজারটা উন্মুক্ত হইতে বিলম্বিত হচ্ছে। সম্ভাবনাময় শ্রমবাজারে ইতিবাচক দৃষ্টান্ত গড়তে যোগ্য এজেন্সিগুলোর কাজের ক্ষেত্র উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন বাইরার সাবেক এই নেতা। বাংলাদেশের শ্রমবাজারে এরকম আর কোনো সিন্ডিকেশন হবে না। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে টেলিগ্রাম গ্রুপে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে প্রতারণার দায়ে 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 10। র্যাব বলছে চক্রটি দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে টেলিগ্রামে গ্রুপ খুলে সদস্য সংগ্রহ করে ভুয়া প্রশ্ন বিক্রির মাধ্যমে জালিয়াতি করছিল। বৃহস্পতিবার সকালে র্যাব 10 এর যাত্রাবাড়ি ক্যাম্পে ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন। তিনি জানান, গ্রেপ্তার তৌসিফ রহমান রিশাদ ও সাজেদুল ইসলাম সাইফ দুজনেই তথ্য প্রযুক্তিতে বেশ অভিজ্ঞ। তারা নিজেরাই প্রশ্ন তৈরি করে ব্যাটম্যান ওয়াইল্ড ও ব্যাটম্যান নামের 2টি টেলিগ্রাম গ্রুপ খুলে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে। আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে ব্লক করে দেয় যোগাযোগের নম্বর। অভিযুক্ত দুজনেই হ্যাকিংয়েও জড়িত বলে জানায় র্যাব। ব্যক্তিদ্বয় 6 মাস পূর্বে ব্যাটম্যান ওয়াইল্ড ও ব্যাটম্যান নামে একটি টেলিগ্রাম গ্রুপ খোলার মাধ্যমে একটি সংগঠিত চক্র হিসেবে কাজ করছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন প্রচার মাধ্যমে তারা এসএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব ছড়িয়ে আসছিল। এই গুজব ছড়ানোর মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভ্রান্ত করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করছিল। তাদের ব্যবহৃত মোবাইল ফোন এবং ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণ করে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণও পাওয়া গিয়েছে। খোঁজ মিলছে না ঢাকা মেট্রোপলিটন পুলিশের কলাবাগান থানার এসআই রাকিবুল হাসান সরকারের। গেল 27 এপ্রিল নাইট ডিউটির পর ব্যারাকে ফিরলেও 28 তারিখে আর ডিউটিতে যোগ দেননি তিনি। ডিএমপির মিডিয়া শাখার উপ পুলিশ কমিশনার NM নাসির উদ্দিন বলেন, মঙ্গলবার বিকেলে ডিউটিতে থানায় যাওয়ার কথা থাকলেও ব্যারাক থেকে সাদা পোশাকেই বেরিয়ে যান এসআই রাকিবুল। এরপর থেকেই কোনো খোঁজ নেই তার। কারো বিরুদ্ধে অভিযোগ নেই পরিবারের পক্ষ থেকেও। এসআই রাকিবুলের খোঁজে মাঠে নেমেছেন পুলিশ। এ বিষয়ে কলাবাগান থানায় একটি জিডিও করা হয়েছে। রাকিবুল ইসলাম সে 28 তারিখ বিকেলে ডিউটির আগে যেখানে আবাসিক যেখানে থাকতো আর কি, ওখান থেকে সে ডিউটির উদ্দেশ্যে বের হয়ে সে আর ডিউটিতে যোগদান করে নাই। তারপরে থেকে আর তার ট্রেস নাই, মোবাইল বন্ধ। এরকম কোনো অভিযোগ কিছু দেয়নি, তারাও খোঁজাখুঁজি করছে। ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে হকারদের জন্য রাজধানীতে জায়গা নির্ধারণ করে দিয়েছে 2 সিটি কর্পোরেশন। প্রাথমিকভাবে বৃহস্পতিবার 300 হকারকে এই পরিচয়পত্র বিতরণের মাধ্যমে ব্যবসার বৈধতা দেওয়া হয়। এতে যানজট ও চাঁদাবাজি বন্ধ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি রাস্তা দখল করে ব্যবসা না করতে কড়া হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। যানজটে নাকাল রাজধানীতে হকারদের দখলে সড়কের একাংশ। বৈধতা না থাকায় একে পুঁজি করে চলে চাঁদাবাজির রমরমা বাণিজ্য। ডিএমপি সিটি কর্পোরেশনের বারবার উচ্ছেদ অভিযানেও মেলেনি সমাধান। হকারদের বৈধতা ও তাদের পুনর্বাসনের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার প্রাথমিকভাবে ঢাকা উত্তরের 200 এবং ঢাকা দক্ষিণের 100 হকারকে ডিজিটাল পরিচয়পত্র হস্তান্তর করেন 2 সিটির প্রশাসক। এতে চাঁদাবাজি ও সড়কের বিশৃঙ্খলা বন্ধ হবে বলে আশা তাদের। আপনার কাছে কেউ চাঁদা দাবি করতে পারবে না, অন্যায়ভাবে কেউ নিতে পারবে না। এই যে ব্যবসা, তখন পুলিশও আপনাকে সহযোগিতা করবে। তো সেই কারণেই আমরা একটা শৃঙ্খলার মধ্যে ইনশাল্লাহ নিয়ে আসবো। আপনাদের সবার সহযোগিতা চাই। এই কতজনই না, পুরা ঢাকা শহরে আমরা এই সিস্টেমটা করব। ইনশাল্লাহ সব হকাররাই আস্তে আস্তে সিস্টেমের মধ্যে চলে আসবে। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গায় নীতিমালা অনুযায়ী ব্যবসা না করলে হকারদের উচ্ছেদের হুঁশিয়ারি দেন উত্তরের প্রশাসক। আপনারা এখন যেখানে করছেন সেখানে না থেকে ওই জায়গাগুলো আপনারা ব্যবহার করবেন। তৃতীয় অপশন হলো আপনারা কেউ চকি ব্যবহার করে স্থায়ীভাবে সেখানে রেখে দিবেন না, যাতে করে আগের মতো অবস্থা না হয়ে যায়। ডিজিটাল পরিচয়পত্রের তথ্য মতে রাজধানীর গাবতলীর কাঁচাবাজার, মিরপুর 13 নম্বর এবং রমনার লিং রোডের নির্ধারিত জায়গায় হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। আমরা একটা টলির মতো। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।
ভোরের সময় আরও থাকছে। মাদারীপুর পৌরসভার বেশিরভাগ সড়ক বেহাল। খানাখন্দে ভরা রাস্তার বৃষ্টিতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। অস্থায়ীভাবে মেরামতে দ্রুতই ফিরছে এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন। প্রায় 2 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যায় 2টি কারখানা। আবাসিক এলাকায় এ ধরনের কেমিক্যাল কারখানার অনুমোদন পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। তারা বলছেন 2টি কারখানাতেই ছিল মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর নানা পদার্থ। বৃহস্পতিবার বেলা 11টা প্রতিদিনের মতো ডেমরার আমুলিয়া মডেল টাউনে ইমো রোটো ফ্লেক্সি ব্যাগ কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎই শর্ট সার্কিট থেকে কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ আহত হন অন্তত 3 জন। আহতদের নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আগুনটা মূলত প্রথম একটা রঙের ট্রেতে লাগছে, রং কেমিক্যাল সহ একটা ট্রেতে লাগছে। কাজ করতেছি পেন্টিংয়ে, আর তখন পিছন দিকে যখন আমি ফিরছি, ফেরার পর দেখি আগুন জ্বলতেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ডেমরা ফায়ার স্টেশনের 2 ইউনিট। পরে সিদ্দিক বাজার ও খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে যোগ দেয় আরও 6টি ইউনিট। 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগছে শুনে আসার পরে দেখলাম যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এরপরে ওইটা কন্ট্রোল করতে গেছে 2 জন স্টাফ ওদের, তো সেটা পারে নাই। এরপরে আগুন তো ছড়াই গেছে। ফায়ার সার্ভিস জানায় কারখানায় ছিল না প্রয়োজনীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা। অগ্নিকাণ্ডে ইমো রোটো ফ্লেক্সি ব্যাগ কারখানা ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ওয়াটার লিঙ্ক নামের একটি কারখানা। 2 কারখানায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পদার্থ ছিল। এখানে কেমিক্যাল জাতীয় পদার্থ ছিল, বিশেষ করে ইথাইল, টিনার, পলিমার, কাস্টিং, প্লাস্টিক দানা জাতীয় পদার্থ ছিল, যা বিশেষ করে আমাদের ত্বক, চোখ এবং হার্ট, ফুসফুস, কিডনির ক্ষতি করে। আবাসিক এলাকায় এ ধরনের কারখানার অনুমোদন পাওয়ার সুযোগ নেই। তবে কিভাবে হলো তা খতিয়ে দেখবে ফায়ার সার্ভিস। এখানে তারা কিভাবে, কেন, কিভাবে, কি কারণে তারা এই প্রতিষ্ঠানগুলি গড়ে তুললো আবাসিক এলাকায়, তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্যগুলো আমরা নিয়ে আসতে পারবো। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হতে পারে বলে দাবি মালিক পক্ষের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল মা ও শিশুর। চোখের সামনে স্ত্রী ও সন্তানের মৃত্যু দেখেও কিছুই করতে পারেননি স্বামী। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। স্বজনদের গগন বিদারী কান্না। কক্সবাজারের রামুতে বন্য হাতির পায়ে পদদলিত হয়ে প্রাণ গেল মা ও মেয়ে শিশুর। এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বৃহস্পতিবার ভোর রাতে খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসে 3টি বন্য হাতি। স্থানীয়দের চিৎকারে স্ত্রী সন্তানদের নিয়ে ঘর থেকে বের হন একরাম মিয়া। দেখেন বসতবাড়ির আঙিনায় কাঁঠাল খাচ্ছে বন্য হাতির পাল। হাতির দল তেড়ে এলে ভয়ে স্ত্রী সন্তানদের নিয়ে ঘরে ঢুকে পড়েন একরাম মিয়া। পরে 2 বছরের মেয়ে আসমা বিবিকে নিয়ে ঘর থেকে বের হন মা সেনওয়ারা বেগম। মুহূর্তেই তেড়ে আসে হাতির পালের আক্রমণে মৃত্যু হয় তাদের। ওকে মানা করছি বাইরে না হয়ে, এখানে হাতি আছে। ও আবার বাইরে হয়েছে বাড়ি গেছে এখানে, আর ওকে ভাইছে এখানে, আর আমার বাচ্চাকে ভাইছে ঘরের পিছনে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। বাইরে থেকে বের হওয়ার সময় হাতি ধরে মেলা দেওয়ার ছুড়াই দেওয়ার পরে নাকি বাড়ির পাশে পড়ে গেছে, গাছের ডালে নাকি বেঁচে গেছে। দুজন স্পট দেয়। কাঁঠাল এবং ধানের সিজন এগুলো বেশি আসে হাতিগুলো। সরকারি থেকে যদি বিশেষ করে যদি এদের খাদ্যের বিষয়ে যদি একটা যদি হাতির জন্য যদি কাজ করতো তাহলে ভালো হতো। বন্যপ্রাণীর আক্রমণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামে টানা বৃষ্টির পর হালদা নদীতে ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ। মাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মৎস্য কর্মকর্তারা। টানা বৃষ্টির পর ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ। চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানের প্রায় 98 কিলোমিটার এলাকা জুড়ে বইছে হালদা নদী। প্রতি বছর চৈত্র থেকে আষাঢ় মাসে পূর্ণিমা অমাবস্যার তিথির সময় বৃষ্টিতে নদীতে পাহাড়ি ঢল নামলে ডিম ছাড়ে মা মাছ। গেল কয়েকদিনের ভারী বৃষ্টিতে হালদায় নেমেছে পাহাড়ি ঢল। বুধবার রাতে খুব অল্প পরিমাণে ডিম ছাড়ে মা মাছ। সকাল থেকে বিকাল পর্যন্ত নদীর গড়দুয়ারা, আজিমের ঘাট, মাছুয়া ঘোনা ও কাগতিয়া এলাকা সহ কয়েকটি অংশ থেকে সংগ্রহ করা হয় ডিম। পরে তা হ্যাচারিতে নিয়ে যান খামারিরা। কেউ আধা বালতি, কেউ 1 বালতি, কেউ 1.5 বালতি, কেউ 2 বালতি পর্যন্ত ডিম পেয়েছে। ডিম বেশি পরিমাণ হয় নাই, হয়তো রাতে আরো আবার হয়তো বাড়বে। এখন তো জোয়ার বাড়ার সময় হয়তো কিছু একটা আমরা
ফল পাইতে পারি। মাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মৎস্য কর্মকর্তারা। পরিবেশ প্রতিবেশ সবকিছুই আসলে অনুকূলে থাকতে হবে। ডিম ছাড়ার জন্য কিছু স্বল্প পরিসরে স্মল স্কেলে মাছ ডিম দিয়েছে এবং আমাদের যারা ডিম সংগ্রহ করে আছেন তারা ইতিমধ্যে কিছু কিছু ডিম সংগ্রহ করে আমাদের যে হ্যাচারি সমূহ আছে হ্যাচারিতে নিয়ে যাচ্ছেন। আগে থেকে সংগ্রহ করা ডিম থেকে পোনা তৈরির জন্য সরকারি ও বেসরকারি হ্যাচারি প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি প্রস্তুত ব্যক্তি মালিকানাধীন মিনি হ্যাচারি ও মাটির কুয়াও। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ফেনীতে চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনায় থমকে যাওয়া উন্নয়ন কাজ আবারও চালু হয়েছে। তবে প্রকল্প ঘিরে অনিশ্চয়তা কাটেনি এখনো। যথাসময়ে কাজ শেষ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। বীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। বিশ্বব্যাংকের অর্থায়নে ফেনীতে উন্নয়নমূলক কর্মকাণ্ড গত 5 মাস আগে একটি কাজ শুরু হয়েছিল। তবে শুরুর পর চাঁদাবাজি এবং ঠিকাদারদের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরের ঘটনায় সে কাজটি বন্ধ হয়ে যায়। আজ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেই কাজটি আবার শুরু করতে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন প্রশ্ন হচ্ছে সেই কাজটি কতটুকু নির্বিঘ্নে করতে পারবে, নাকি আবারও কাজের মাঝপথে গিয়ে চাঁদাবাজদের খপ্পরে পড়ে কাজের স্থবিরতা চলে আসবে। ফেনীর সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন এই প্রকল্পে ঠিকাদারের দায়িত্ব পায় আরএফএল গ্রুপের প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড। এতে যৌথ অর্থায়ন করে বিশ্বব্যাংক ও বাংলাদেশ। তবে গত বছরের 27 অক্টোবর পৌর এলাকার টাঙ্ক রোডের 0 পয়েন্ট থেকে মহিপাল পর্যন্ত ড্রেন পুনর্নির্মাণ, ফুটপাত নির্মাণ সহ একাধিক সড়ক উন্নয়নের কার্যাদেশ দেওয়া হলেও এখনও কাজ শুরু হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, কাজ শুরু করতে গেলেই বাধার সম্মুখীন হতে হয়েছে বারবার। কাজে বাধা দিচ্ছিল, প্লাস কাজের কিছু ছিল, অবস্ট্রাগল ছিল, কিছু বাধা বিপত্তি ছিল। এই ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করলেও প্রকাশ করা হয়নি জড়িতদের নাম। সকল পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে তাদের পূর্ণমাত্রা সহযোগিতা আছে এবং কাজটি শুরু করতে এখন কোনো প্রকার বাধা নেই। দীর্ঘদিনের এই বাধা কাটিয়ে এবার আবারও প্রকল্পের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। আমরা যদি এইভাবে লিখিত কোনো রকমের অভিযোগ পাই এবং আমরা তো এখন বিষয়টা তদারকি করছি, আমাদের যদি নলেজে কোনো রকম আসে আমরা তাহলে অবশ্যই সেটা দেখব। এই পাইলট প্রকল্পটির কাজ সফল হলে ফেনী পৌরসভার উন্নয়নে আগামী 6 বছরে পর্যায়ক্রমে বরাদ্দ মিলবে 600 থেকে 1000 কোটি টাকার। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। গাজীপুরে মাদক বিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছে 2 গোয়েন্দা পুলিশ। পরে আলাদা অভিযানে মোট 28 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানার ক্যারানিটেক এলাকায় মাদক ব্যবসায়ী রুনা বেগমের বাসায় অভিযানে যায় তাদের একটি দল। এ সময় 10 থেকে 12 জনের একটি দল অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়। হামলায় ডিবির দক্ষিণ বিভাগের 2 সদস্য গুরুতর আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে 4 রাউন্ড ফাঁকা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থল থেকে 7 জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে টঙ্গী পশ্চিম থানার হাজিবাজার বস্তি এলাকায় আলাদা অভিযানে আরও 21 জনকে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে আটক করে পুলিশ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন তাজমিলা খান। ধন্যবাদ মেজবাউল আলিফ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি তাজমিলা খান। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পেল যশোরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো 7 মাসের শিশু আন নাসরের পরিবার। বৃহস্পতিবার সকালে বিএনপি পরিবারের পক্ষ থেকে শহরের তসবির হলের সামনে আন নাসরের বাড়িতে পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এতে আবেগ আপ্লুত হন পরিবারের সদস্যরা। গত 27 এপ্রিল প্রধানমন্ত্রী যশোর সফরে যান। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে গেলে শিশু আন নাসরকে নিয়ে তার মা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য দাঁড়িয়েছিলেন। ফুল হাতে শিশুকে দেখে প্রধানমন্ত্রী বাস থেকে নেমে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে নারায়ণগঞ্জ শহরের সরকারি 2 হাসপাতালে ফের 2টি আইসিইউ ইউনিট সহ অক্সিজেন প্লান্ট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছেন, চিকিৎসক ও দক্ষ জনবল নিয়োগ দিলে দ্রুত চালু হবে আইসিইউ ইউনিট। সরকারের এই উদ্যোগে খুশি নগরবাসী। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে 2021 সালের শেষের দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর 300 শয্যার সরকারি হাসপাতালের আইসিইউ সংশ্লিষ্ট সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অন্য জায়গায় বদলি করা হয়। এরপর থেকেই হাসপাতালটির আইসিইউ ইউনিটের সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
একই অবস্থা ছিল শহরের জেনারেল হাসপাতালে। 2023 সালের নভেম্বর মাসে 10 শয্যার অত্যাধুনিক আইসিইউ ইউনিট চালু করা হয়। তবে স্বাস্থ্য অধিদপ্তরের ইআরপিপি প্রকল্পের চুক্তির মেয়াদ শেষে জনবল তুলে নেওয়া হলে 2024 সালের ডিসেম্বর মাসে এই হাসপাতালেরও আইসিইউ ইউনিটের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে আশার আলো জেগেছে 2টি চিকিৎসা কেন্দ্রেই। পুনরায় 2 হাসপাতালের আইসিইউ ইউনিট সচল করতে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে অক্সিজেন প্লান্ট সংযোগ ও বেডগুলো সচল করা হয়েছে। আইসিইউ ইউনিটটি চালু হলে আমরাও আইসিইউ ইউনিটে অক্সিজেন সরবরাহ করতে পারবো। বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি এবং বর্তমান সরকার খুবই আন্তরিকতার সহিত আমাদের আইসিইউ সহ সারা বাংলাদেশে এই প্রজেক্টের আন্ডারে যতগুলো আইসিইউ রয়েছে সবগুলোই সচল করার জন্য উদ্যোগ নিয়েছেন। আমরা চিকিৎসক পেলে ইনশাল্লাহ অন্যান্য স্টাফ যদি পরেও পাই, আমার যে স্টাফ আছে, নার্স আছে, এদের দিয়ে আমি আইসিইউ শুরু করতে পারবো। সরকারের এই উদ্যোগে খুশি স্থানীয়রা। অসুস্থ হয়েছি, আইসিইউতে যাইতে হবে। ঢাকায় যাওয়ার পথে আমাদের রোগীরা মারা গেছে। আমার বাবা থেকে শুরু করে বহু লোকের বাবা মা ভাই বোন একইভাবে আসলে মারা গেছে। ভিক্টোরিয়া হাসপাতাল প্লাস খানপুর হাসপাতালে আইসিইউ চালু করা হোক, যাতে জনসাধারণ পর্যাপ্ত চিকিৎসা সেবা পায়। দ্রুত আইসিইউ ইউনিটে জনবল নিয়োগের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আইসিইউ জনবল সংকটের যে বিষয়টি, এটি এখন যেহেতু সরকার খুবই ইতিবাচকভাবে দেখছে, আমরা আশা করি যেটা কেটে যাবে এবং আমরা এটা অবশ্যই যোগাযোগ করব। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সরকারের সাথে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব, যাতে অতি দ্রুত এই সমাধানটি করা যায়। শহরের 2 হাসপাতালে 2টি আইসিইউ ইউনিট চালু হলে স্বাস্থ্য ঝুঁকি ও মৃত্যুর হার কমার আশা নগরবাসীর। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মাদারীপুর পৌরসভার বেশিরভাগ সড়ক বেহাল। একদিকে খানাখন্দে ভরা, অন্যদিকে বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। বছরের পর বছর এমন অবস্থা চললেও মিলছে না প্রতিকার। স্থানীয়দের অভিযোগ, অস্থায়ীভাবে সড়ক মেরামত করলেও বেশি দিন টেকে না। অবশ্য পৌর কর্তৃপক্ষ বলছে আগামী জুলাই থেকে অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে মেরামতের কাজ। শাহাদাত আকনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় কর্মকার, অভিজিৎ। মাদারীপুর পৌরসভার শহীদ বাচ্চু সড়ক। ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন ছোট বড় যানবাহনে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। সদর মডেল থানার সামনে থেকে কাজিরমোড় এলাকার 1.5 কিলোমিটার এই সড়কের পুরোটাই এখন যান চলাচলের অনুপযোগী। শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বৃষ্টিতে জলাবদ্ধতা, এই 2 কারণে ভোগান্তিতে এলাকাবাসী। একই অবস্থা পৌরসভার পানিছত্র এলাকার ইউনুস সর্দার সড়কের। নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি নিষ্কাশন হয় ধীর গতিতে, এতে পথচারীরা পড়েন চরম দুর্ভোগে। সড়কটির বিভিন্ন জায়গায় পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এই রাস্তা আজকে 2 বছর যাবত এরকম ভাঙ্গা, গাড়ি চালাইতে খুব কষ্ট হয়। রোগী নিয়ে তো কি বলবো, ঠিক আছে, ওইগুলো তোমার এখানে বলার মতো কোনো ভাষা নাই। টেকসই মেরামত না করায় মাদারীপুর পৌরসভার বেশিরভাগ সড়কেরই বেহাল দশা। এলাকাবাসীর অভিযোগ, অস্থায়ীভাবে সড়ক মেরামত করলেও বেশি দিন টিকছে না, এতে সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন দেখি না এই জায়গাটা ভালো ফ্রেশ রাস্তা। এরকমই যতবারই রাস্তা ঠিক করে ততবারই রাস্তা ভেঙে যায়। আগামী জুলাই মাস থেকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরুর আশ্বাস পৌর কর্তৃপক্ষের। প্রকল্পটি অলরেডি অনুমোদিত, টেম্পোরারি বেসিসে আমরা হয়তো কিছু করে দিতে পারি, কিন্তু মূল কাজটা এই প্রকল্পে হবে এবং প্রকল্প অনুমোদিত, এখানে না পাওয়ার কোনো সুযোগ নাই। কর্তৃপক্ষের তথ্য মতে সড়ক উন্নয়নে বিভিন্ন প্রকল্পে গত 10 বছরে প্রায় 50 কোটি টাকা খরচ করেছে মাদারীপুর পৌরসভা। গণমাধ্যমে খবর প্রকাশের পর মাঝে মাঝে সড়ক সংস্কার করা হয়, কিন্তু ভারী যানবাহন চলাচল আর আধুনিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়ক বেশি দিন টিকছে না, এতে ক্ষুব্ধ এলাকাবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। টাঙ্গাইলে ইট ভাটার আগুনে পুড়ছে কৃষকের স্বপ্ন। নিয়ম নীতির তোয়াক্কা না করেই যেখানে সেখানে ইট ভাটা গড়ে তোলায় নষ্ট হচ্ছে কৃষকের ফসল। কৃষি বিভাগ জানায় এবছর 100 বিঘা জমির ধান পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবিতে রিপোর্ট। কদিন পরই কষ্টের ফসল ঘরে তোলার কথা, কিন্তু পাহাড় সম চিন্তা কৃষকের মাথায়। তাদের অভিযোগ, শত্রুর মতো আগ্রাসী রূপে দাঁড়িয়ে আছে ইটভাটা।
টাঙ্গাইলে যেখানে সেখানে ফসলের ক্ষেতের পাশেই গড়ে উঠছে ইটভাটা। স্থানীয়দের অভিযোগ, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ইটভাটা তৈরিতে নিষেধাজ্ঞা থাকলেও মানছে না কেউই। 1.5 কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে 5টি ইটভাটা। এতে কমেছে ফসল উৎপাদন, নষ্ট হচ্ছে জমির ধান। বালাই ফলন হয়েছে মধ্যে তো এখন তো পুইরা ছাই হয়ে গেল, এখন তো কিছুই করেনি আমরা। বাল বাচ্চা নিয়ে খামো কিছুই নাই আমাদের। ধোয়াটা যে ধানের উপর তার কারণে যে ক্ষতি রয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলি মাঠ পরিদর্শন করে 100 বিঘা জমির ধান পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে কৃষি বিভাগ। 10 থেকে 15 দিনের মধ্যে টোটাল মাঠটা কাটা লেগে যাইতো। কিছু বৃদান 28 অলরেডি 2-3 দিনের মধ্যে কর্তন করতো কৃষক। আমরা অনুমান করছি প্রায় খড়ের দাম হিসাব করে, বাই প্রোডাক্ট হিসাব করে 50 লাখের কাছাকাছি আপনার কৃষকের মতো ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন, সিয়াম ব্রিকফিল্ডের কারণে আশপাশের প্রায় 2 শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। বরিশালে ইমারত নির্মাণের নকশা অনুমোদন নিয়ে দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে শুরু করেছে সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার নগরীর শহীদ মিনার অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে অনুমোদিত নকশা গ্রাহকদের হাতে তুলে দেন বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। ভোগান্তি কমিয়ে সেবা প্রক্রিয়া গতিশীল করতে 1996 সালের বিধিমালা অনুসরণ করা হয় নকশা পরিকল্পনায়। 2024 ও 25 সালের জমা পড়া 200টি নকশা একযোগে অনুমোদন দেওয়া হয়েছে। বান্দরবানে নানা আয়োজনে পালিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বৌদ্ধ বিহার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন পাড়া প্রদক্ষিণ করে বিহার গিয়ে শেষ হয়। পরে বেধি বৃক্ষের নিকট এসে জল সিঞ্চন করেন তারা। এছাড়া পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, ধর্মীয় দেশনা, ছোয়াইং দান সহ নানা আনুষ্ঠানিকতা পালন করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। মানিকগঞ্জে বাড়ছে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ। অতি খরা ও বৃষ্টিতেও তেমন ক্ষতি না হয় লাভের মুখ দেখছেন চাষিরা। চাষ সম্প্রসারণে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। মরিচ গাছে ভরপুর মানিকগঞ্জের মাঠ। অতিবৃষ্টি ও খরায় ঝরে যাচ্ছে ফুল, ফল, মরে যাচ্ছে গাছ। থুবড়া সহ নানা রোগে আক্রান্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। মরিচের ফলন ভালো হচ্ছে না, মরিচ গাছ লাল হয়ে ঝরে পড়ে যাচ্ছে, গাছগুলি মরে যাইতেছে আর পাতাগুলি ঝরে পড়ে যাইতেছে, ছিদ্র হয়ে যেতে পোকা লেগে গেছে। অনেক টাকা পয়সা ঋণ করে মরিচ গাছ বুনছি, মরিচ টিকতেছে না। এ অবস্থায় দিন দিন বাড়ছে মালচিং পদ্ধতিতে মরিচের চাষাবাদ। অতি খরা ও বৃষ্টি সহনশীল হওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। অসময়ে চাষ করার পরেও মালচিং পদ্ধতিতে চাষ করার জন্য আমি ফলন পাইছি ভালোই। খরচা গেল মানে অর্ধেক লাভবান হওয়া যায়। লাভজনক হওয়ায় কৃষকদের উৎসাহিত করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সনাতন পদ্ধতিতে মরিচের আবাদ করলে যে সমস্ত সমস্যা সেগুলো তাদেরকে তুলে ধরতেছি এবং মালচিং পেপারের মধ্যে মরিচ আবাদ করার মাধ্যমে তাদের যে সমস্ত উপকার হবে সেগুলো তাদেরকে বোঝাচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলায় ৩,৮০০ হেক্টর জমিতে মরিচের চাষাবাদ হয়েছে। এর মধ্যে 14 হেক্টর জমিতে মালচিং পদ্ধতিতে চাষ করছেন কৃষকরা। সময় সংবাদ, মানিকগঞ্জ। দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞার পর চাঁদপুরে পদ্মা ও মেঘনা সহ দেশের 5টি অভয়াশ্রমে আবারও শুরু হয়েছে সব ধরনের মাছ শিকার। সে খবর জানাতে চাঁদপুরের মেঘনা নদীতে আছেন সহকর্মী ফারুক আহমদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। 2 মাস নিষেধাজ্ঞা ছিল জাটকা সংরক্ষণের জন্য চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের যে 6টি অভয়াশ্রম ছিল, সেই অভয়াশ্রমগুলোতে গত মধ্যরাত থেকে কিন্তু আবারও পুরোদমে মাছ ধরা শুরু হয়েছে। আর সেই মার্চ এপ্রিল 2 মাসে যখন মাছ ধরা নিষিদ্ধ ছিল, তখন এই জাটকা সংরক্ষণে সব ধরনের মাছ ধরাই নিষিদ্ধ ছিল। সঙ্গত কারণে জেলেরা 2 মাস বেকার ছিলেন। তবে বৈরী আবহাওয়া চলছে সেই সকাল থেকে। আমরা যদি বলি সেই ভোরে যখন আমরা এই পদ্মা নদী অর্থাৎ মেঘনা পেরিয়ে যখন আমরা পদ্মায় চলে আসি, তখন দেখলাম যে একবারই গুড়ি গুড়ি বৃষ্টি, যাকে বলে ইলশে গুড়ি বৃষ্টি। তবে ইলশে গুড়ি বৃষ্টি হয়েও কিন্তু সেই ইলিশে দেখা নাই। জেলেরা অনেকটা তাদের হাসি মুখে নদীতে মাছ ধরার জন্য নেমে পড়লেও কিন্তু এখন তাদের মুখটা একটু মলিনে বলা যেতে পারে। আমরা যদি বলি যে জেলেরা যে প্রত্যাশা নিয়ে 2 মাস অপেক্ষা করেছিল তাদের জালে ধরা দিবে রূপালী ইলিশ সহ অন্যান্য মাছ, আসলে তাদের এখন বলা যেতে পারে যে স্বপ্ন অনেকটা গড়িবাড়ি। কেন এই শুরু
শুরুতে যে এখন যে বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়ার কারণে মূলত তাদের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিয়েছে। আমি একটু একজন জেলে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব যে ভাই, আপনারা তো সেই ভোর থেকে দেখলাম যে নদীতে মাছ ধরছেন, আপনার সাথে একটু কথা বলবো, লাইভে আছি। কি অবস্থা আমাকে একটু যদি বলেন। আমরা নদীতে জাল বাইতে আছি 2 মাস পরে, কিন্তু এখন আমরা মাছ টাছ নাই। আগে গেছে বছর মাছ আসলে, এখানে এখন মাছ নাই নদীতে। তারপর কেমন আশা করছেন পাবেন কিনা? এখন আর কি পাবো, এই যে মাছ দেখেন, এই যে মাছ কতগুলো মাছ পাইছি, এতটুকু নেই। আমরা যদি মাছগুলো একটু আমাদেরকে একটু দেখান, আমরা একটু দেখাতে চাই যে আসলে যদিও জাটকা সংরক্ষণের জন্য এই 2 মাস নিষেধাজ্ঞা ছিল, কিন্তু সেই জাটকা বড় হয়ে ইলিশে পরিণত হয়েছে, কিন্তু নদীতে কিন্তু ইলিশ পাওয়া যাচ্ছে না। অন্যান্য প্রজাতির যে মাছগুলো আছে আসলে সেই মাছগুলো কিন্তু জেলেদের জালে কিছুটা হলেও ধরা পড়ছে। তা আমরা যদি বলি এই যে এখন আমরা যেখানে আছি আসলে এটি পদ্মা নদী বলা যেতে পারে, কারণ আমরা মেঘনা পেরিয়ে সকালে ভোরে যখন আমরা নদীতে নেমে পড়ি তখন মেঘনার একটা বড় অংশ আমরা পার হয়ে কিন্তু আমরা পদ্মায় ঢুকে পড়ি, এবং পদ্মায় আসার পরে আমরা কিন্তু সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি যে ছোট ছোট মাছ ধরা নৌকা, যেই নৌকাগুলোতে জেলেরা জাল দিয়ে মাছ শিকারের তারা চেষ্টা করছেন। আর আরেকটি কথা বলে রাখি, আসলে এই নিষেধাজ্ঞার শেষে এখন যে মাছ ধরা শুরু হলো, আসলে এই সময় কিন্তু ইলিশ তেমন একটা ধরা পড়বে না, ইলিশ ধরা পড়বে আরও পরে যখন বর্ষা শুরু হবে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ 6টি অভয়াশ্রমে যে মাছ ধরা শুরু হলো, সেই মাছ ধরা সব শেষ। চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদী থেকে সরাসরি যুক্ত ছিলাম। পিরোজপুরে মোটরসাইকেল চালক মিলন বাহাদুর হত্যা মামলায় মাছেলের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান আসামি মোহাম্মদ তাজিমকে যাবজ্জীবন ও তার মা রেহানা বেগমের 7 বছর কারাদণ্ডের আদেশ দেন। 2018 সালের 10 ফেব্রুয়ারি নেসারাবাদের বহাররুয়া এলাকা থেকে মিলনের মোটরসাইকেল ভাড়া করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তাজিম। 14 ফেব্রুয়ারি তাজিমের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় মিলনের মরদেহ। ঘটনার পর নিহতের বাবা 5 জনকে আসামি করে মামলা করলে তদন্ত শেষে 4 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। রায় মামলার জন্য 2 আসামিকে খালাস দেওয়া হয়। বন্যপ্রাণী খরগোশ হত্যা ও শিকারের অপরাধে চুয়াডাঙ্গায় 4 জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ঝিনাইদহ জেলার সাধুহাতি এলাকা থেকে 14 থেকে 16 জনের বন্যপ্রাণী শিকারী দল আসে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ গ্রামের কেরু অ্যান্ড কোম্পানির মাঠে। এ সময় তারা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে মাঠে খরগোশ শিকারের জন্য ফাঁদ পাতে। 6টি খরগোশ ফাঁদে আটকা পড়লে দা দিয়ে কুপিয়ে মেরে ফেলে। 5টি জীবিত খরগোশ আটকে রাখে। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ গ্রামের কেরু অ্যান্ড কোম্পানির মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় শিকারীদের কাছ থেকে 6টি মৃত ও 5টি জীবিত খরগোশ উদ্ধার করা হয়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে 4 জনকে 10 দিন করে কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জীবিত 5টি খরগোশ বনে অবমুক্ত করা হয়। চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় 2 সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানায় বৃহস্পতিবার রাত 10টার দিকে বাতেনখা মোড়ে বসে চা খাচ্ছিলেন 2 সাংবাদিক। এ সময় পরিকল্পিতভাবে এসে হত্যা, বিস্ফোরণ, লুটপাট সহ বিভিন্ন হামলার আসামি রাব্বির নেতৃত্বে 6 থেকে 7 জন তারেক আজিজের ওপর হামলা চালায়। এ সময় বাঁচাতে এগিয়ে গেলে তারেক রহমানকেও মারধর করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে। সৌদি আরবে মারা যাওয়ার 20 দিন পর মাদারীপুরের যুবক সোবাহান খাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সোবাহানের লাশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। গত 7 এপ্রিল সৌদির রিয়াদের একটি নির্মাণাধীন ভবনের লিফটে কাজ করার সময় মাথায় আঘাত পান সোবাহান। 11 এপ্রিল স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এখনই জাতীয় ঐক্য প্রয়োজন মন্তব্য করেছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল। বৃহস্পতিবার রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার 22 ষোড়শীতে জাকের পার্টি আয়োজনে বিশ্ব ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন দলটির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল। এ সময় তিনি আরও বলেন, সবাই ব্যর্থ হলে জাকের পার্টি দেশবাসীকে ঐক্যবদ্ধ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। রোজা শরীফ জিয়ারত শেষে বিশ্ব শান্তি কামনায় মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইসলামী মহাসম্মেলন।
কৃষক আর পাইকারের বিভিন্ন ধরনের সবজি জমজমাট বেচাকেনা মানিকগঞ্জের সাটুরিয়ার পল্লীহাটে। বিভিন্ন ধরনের শাক ও সবজির বেচাকেনার খবর জানাতে এই মুহূর্তে মানিকগঞ্জের সাটুরিয়ার পল্লীহাটে রয়েছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কখনো গুড়ি গুড়ি, কখনো মাঝারি, কখনো একটা ভারী বর্ষণ হচ্ছে মানিকগঞ্জের সর্বত্রই। তো সেক্ষেত্রে কিন্তু এইটা বৃষ্টিতে ভিজে এবং কি এটা খুব সকাল থেকে কিন্তু এইটা বাজারটি অর্থাৎ হাটটি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাতে এই হাটটি কিন্তু জমজমাট। এখানে কিন্তু করলা, চাল কুমড়া থেকে শুরু করে যে বেগুন, শসা সব কিছু কিন্তু এখানে উঠেছে। কিন্তু এইটা সরবরাহটা কম থাকা, এটা সপ্তাহ ব্যবধানে কিন্তু দরটি বৃদ্ধি পেয়েছে। প্রত্যেক কেজিতে 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে করলা বেচা কেনা হচ্ছে 19 থেকে 21 টাকা কেজি, 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজিতে। অর্থাৎ বেশিরভাগ সবজির দাম বেড়েছে। সপ্তাহ ব্যবধানে দাম বাড়া, এটা আসলে ক্রেতারা একটু অসন্তুষ্ট হলেও কিন্তু এখানে যারা কৃষক রয়েছে তারা বলছে যে এটা খুব কষ্ট করে এই বৃষ্টির মধ্যে একদম কাদার ভিতর থেকে সবজিগুলোকে নিয়ে আসতে হচ্ছে। চাল কুমড়া এখানে বেচাকেনা হচ্ছে আকার ও প্রকার ভেদে 20 থেকে 25 টাকা প্রতি পিস। সপ্তাহ ব্যবধানে 1 থেকে 2 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি পাইকারি বেচাকেনা হচ্ছে এখানে বেগুন 35 থেকে 40 টাকার মধ্যে। সপ্তাহ ব্যবধানে দাম এখানে বৃদ্ধি পেয়েছে 2 থেকে 4 টাকা পর্যন্ত। ঢেঁড়স এখানে বিক্রি হচ্ছে 40 থেকে 35 টাকা, অর্থাৎ 40 থেকে 35 টাকা প্রতি কেজি। প্রতি কেজিতে দাম বৃদ্ধি পেয়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। ধুন্দুল এখানে বিক্রি হচ্ছে প্রতি কেজি 45 থেকে 46 টাকা, দাম বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। এছাড়াও কিন্তু প্রতি কেজিতে বেচা কেনা হচ্ছে এখানে শসা 50 থেকে 55 টাকা প্রতি কেজিটা এবং 4 থেকে 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে শাকও কিন্তু এখানে বেচা কেনা হচ্ছে। সেই শাকগুলো কিন্তু বিভিন্ন ডাঁটা শাক এবং কি লাল শাক এবং কি সবজি এগুলোও কিন্তু এখানে একটু উঠেছে এবং কি বেচা কেনা হচ্ছে। এটা এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কিন্তু কৃষকরা কিন্তু আসলে বেচা কেনা করছে। আর করলার কিন্তু এখানে বেশ আমরা সর্বটা দেখছি এবং করলাও কিন্তু আমরা সকাল থেকে এখানে বেচা কেনাটা জমজমাট দেখছি। কৃষকরা বলছে আসলে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তারা সবজি ঠিক মতো তুলতে পারছে না, যার জন্য কিন্তু দাম 2 থেকে 3 টাকা বেড়েছে। কিন্তু এই বৈরী আবহাওয়া কমে গেলে কিন্তু এই দামটি স্বাভাবিক হয়ে আসবে বলে তারা মনে করছে। এই হাটটিতে প্রত্যেক দিন কমপক্ষে 8 থেকে 10, কিন্তু আজকে সেটা 3 থেকে 4 লাখ টাকা নেমেছে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পল্লীহাট থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জের সাটুরিয়া হাট থেকে। Thai Aluminium. The better is now the best. স্ট্রং রুমে সুরক্ষিত রাখা ইভিএম এ কারচুপি হতে পারে বলে নিজেই বৃহস্পতিবার রাতে স্ট্রং রুম পাহারায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বুথ ফেরত সমীক্ষা নিয়েও তীব্র প্রতিবাদ জানান মমতা। তবে বিজেপি নেতাদের দাবি হার জেনে এমন কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসও প্রায় বিজেপির সুরেই কথা বলছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সর্বভারতীয় গণমাধ্যমগুলোর সঙ্গে যৌথভাবে পরিচালিত বুথ ফেরত জরিপ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমন সমীক্ষার ফল আনা হয়েছে, কিন্তু মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন। এ সময় মমতা কত আসন পাবেন সেটাও পরিষ্কার করেন। যদিও মমতার এমন দাবি নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন। আর কংগ্রেস শীর্ষ নেতা অধীর চৌধুরীও ভবানীপুর কেন্দ্র নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। 226 ক্রস করব 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। হিন্দু স্বার্থ রক্ষাকারী, বেকার যুবকদের স্বার্থ রক্ষাকারী, নারী সুরক্ষা প্রদানকারী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হতে চলেছে। সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ মানুষের ছিল, সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে। এখানে কোনো ভুল নেই।
ভোট শেষ হওয়ার পর বিভিন্ন স্ট্রং রুমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের ৭৮টি স্ট্রং রুমে রাখা হয়েছে নেতা নেত্রীদের ভাগ্যবন্দী হওয়া এই মেশিনগুলো। কিন্তু বৃহস্পতিবার রাতের দিকে ইভিএমে কারচুপি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কলকাতার একটি স্ট্রং রুমে তৃণমূল প্রতিনিধি দল প্রতিবাদ জানাতে যায়। স্ট্রং রুমের ভেতরে কিছু লোক ইভিএম মেশিনে কাজ করছেন। সিসিটিভিতে সেই ভিডিও দেখা যাওয়ায় তৃণমূলের প্রতিবাদ আরও তীব্র হয়। পরে রাতে ভবানীপুরের একটি স্ট্রং রুমে গিয়ে নিজেই পাহারায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ভারতের নির্বাচন কমিশন স্ট্রং রুমে ইভিএম এর কারচুপির যে অভিযোগ সেটা খারিজ করেছে। ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে। রাজ্যটিতে ২৩ ও ২৯ এপ্রিল ২ দফায় ২৯৪ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ইরানের স্বল্প সময়ের জন্য আবারও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আবারও সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছে ইসরায়েলও। নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। এমন পরিস্থিতিতে ইরান চুক্তি করতে মরিয়া হয়ে আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যু ঘিরে পাল্টাপাল্টি হুমকি ধমকির মধ্যে আবারও সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, তেহরান ভবিষ্যতে যেন আর তেল আবিবের জন্য হুমকি হয়ে উঠতে না পারে, সেজন্য তাদের বিরুদ্ধে ফের পদক্ষেপ নিতে হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সমন্বিতভাবে এই কৌশলগত লক্ষ্য অর্জনের চেষ্টা চালাচ্ছেন বলেও জানান তিনি। এদিকে ২৪ ঘন্টায় তেল আবিবে প্রায় ৬৫০০ টন সামরিক সরঞ্জাম পৌঁছানোর তথ্য দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ইরান চুক্তি করতে মরিয়া বলে ফের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, তেহরানের অনেক নেতা ও সামরিক শক্তি ধ্বংস হয়ে যাওয়ায় নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ফলে চুক্তিতে পৌঁছাতেও দেরি হচ্ছে। এর আগে ইরানকে আলোচনায় বাধ্য করতে সামরিক অভিযানের নতুন পরিকল্পনা নিয়ে ট্রাম্পের ব্রিফিং করার কথা রয়েছে বলে জানায় মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় স্বল্প সময়ের জন্য শক্তিশালী হামলার কথা উল্লেখ করা হয়। এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষা করা হবে বলে সাফ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। নৌ অবরোধ ইস্যুতে ট্রাম্পের হুমকির জবাবে একথা বলেন তিনি। নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন সর্বোচ্চ এই নেতা। এদিকে ওয়াশিংটনের উপর তেহরানের আর কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে খোদ নিজ দেশে চাপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেছেন, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে সামরিক অগ্রগতি বাড়িয়ে দেখাচ্ছেন। এ বিষয়ে হেগসেথকে প্রশ্ন করা হলে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। সিনেটরদের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, বেসামরিক নাগরিকদের মৃত্যু ঠেকাতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র সরকার। নাসরিন রুমি, সময় সংবাদ।